নিয়ম রক্ষার ম্যাচে সকালে জর্ডানের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বিশ্রাম পেলেও বদলি হিসেবে নামতে পারেন মেসি। নকআউটে আলবিসেলেস্তাদের প্রতিপক্ষ কেপ ভার্দে। প্রধানমন্ত্রী সংসদে উত্থাপন করেছেন, সেটি সংসদে ধন্যবাদ প্রস্তাব হিসেবে সংসদে উত্থাপিত হলো। চীন ও মালয়েশিয়া সফরের সাফল্যের স্বীকৃতি হিসেবে সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত। দেশবাসীর স্বার্থ রক্ষার চেষ্টা করেছেন বললেন প্রধানমন্ত্রী। স্পিকার, এখানে আমাদের কারোরই কোনো ব্যক্তিগত কোনো বিষয় নেই। এটি যদি কোনো কিছু অর্জন হয়ে থাকে, ভালো কোনো কিছু অর্জন হয়ে থাকে, এটি বাংলাদেশের অর্জন। তাজিয়া মিছিলে ডুলির রশি ধরা নিয়ে বিরোধে খুন হয়েছেন ডিএসসিসির কর্মী জাকির হোসেন। জড়িত 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। মালয়েশিয়া ও চীন সফরের সাফল্যের স্বীকৃতি হিসেবে সংসদে সর্বসম্মতিক্রমে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সফরে তিনি দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছেন। ভালো কিছু অর্জন হলে সেটি কেবল দেশের মানুষের। সংসদে বিরোধী দলীয় নেতা সহ সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। সকালে স্থানীয় সরকার মন্ত্রী অধিবেশনের শুরুতে প্রস্তাবটি উত্থাপন করেন, পরে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। নির্বাচিত হওয়ার পর মালয়েশিয়া ও চীনে 6 দিনের রাষ্ট্রীয় সফর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে সাফল্যের স্বীকৃতি হিসেবে সংসদে ধন্যবাদ প্রস্তাব আনেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংসদ নেতা জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি। জানান, চীনের সঙ্গে 17টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বলেন, বিদেশ সফর ঘিরে জাঁকজমকপূর্ণ সংবর্ধনার গদবাঁধা সংস্কৃতি বন্ধ করে ইতিবাচক পরিবর্তন এনেছেন প্রধানমন্ত্রী। পূর্বে যখন প্রধানমন্ত্রীরা বাইরে যেতেন, তখন আপনাকে বিরাট সম্বর্ধনার ব্যবস্থা করা হতো। দেশ থেকে ফিরলেও আবার রাস্তাঘাট বন্ধ করে দিয়ে একটা বড় রকমের সম্বর্ধনা আয়োজন করা হতো, যেটা তিনি নিজেই উদ্যোগ নিয়ে বন্ধ করে দিয়েছেন। আমাদেরকে নির্দেশ দিয়েছেন কোনো রকমের সম্বর্ধনা আয়োজন। অথচ তার যে সাকসেস, এই সাকসেসগুলো কিন্তু বিরাট। অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর এই সফর মালয়েশিয়ার সঙ্গে শ্রমবাজার, বিনিয়োগ এবং চীনের সাথে অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্য ভারসাম্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এই ভ্রমণটার ভিত্তি ছিল আমাদের পররাষ্ট্রনীতির যে ভিত্তি, তার উপর করে যে আমাদের সাথে প্রত্যেকটি দেশের সম্পর্ক হবে অন মিউচুয়াল রেসপেক্ট। চায়নার সাথে বিশাল ট্রেড আমাদের সাথে, অ্যাকচুয়ালি দে আর দ্য লার্জেস্ট ট্রেড পার্টনার অফ বাংলাদেশ। এবং এইটাকে আরও কিভাবে বাংলাদেশের পক্ষে যে ট্রেড গ্যাপ যেটা আছে চায়নার সাথে, এটা আমরা আরও কিভাবে সেখানে রপ্তানি বাড়াতে পারি, সেই ব্যাপারেও আলোচনা হয়েছে মাননীয় স্পিকার। প্রধানমন্ত্রীর সফর দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়ন আরও সুদৃঢ় করবে, এমন মন্তব্য করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে 1971 সালে জাতি যুদ্ধ করে দেশটিকে স্বাধীন করেছে। এমন সরকার এই দেশে জনগণ দেখতে পেয়েছে যারা স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য কোনো প্রচেষ্টাই গ্রহণ করেনি। বর্তমান সংসদ নেতা এবং মাননীয় প্রধানমন্ত্রীর এই সাম্প্রতিক সফরের ফলে দেশবাসী অত্যন্ত আশান্বিত হয়েছে। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়ে বলেন, স্বাধীন পররাষ্ট্রনীতি বাস্তবায়নে বিরোধী দল সরকারের প্রতি পূর্ণ সহযোগিতা করবে। যে 2টি দেশ সফরের মধ্য দিয়ে তার সরকারি সফর শুরু হলো, 2টি দেশই আমাদের দীর্ঘদিনের বন্ধু এবং তারা পরীক্ষিত বন্ধু। দেশের স্বার্থ আগে, তারপরে অবভিয়াসলি কারো সাথে আমাদের চুক্তি যাই হোক, সেটা হবে মিউচুয়াল ইন্টারেস্টের ভিত্তিতে। আমরা কাউকে ক্ষতিগ্রস্ত করতে চাই না, কিন্তু আমরাও ক্ষতিগ্রস্ত হতে চাই না। প্রধানমন্ত্রী বলেন, সফরে তিনি দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছেন। যা কিছু অর্জন, তার সবটাই দেশের মানুষের বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের মানুষ আমাদেরকে দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার জন্য। আমাদের দলের অবস্থান থেকে আমরা একটি
স্লোগান ব্যবহার করি, সেটি হচ্ছে যে বাংলাদেশ ফার্স্ট বা বাংলাদেশ প্রথম। ম্যাডাম স্পিকার, এখানে আমাদের কারোরই কোনো ব্যক্তিগত কোনো বিষয় নেই। এটি যদি কোনো কিছু অর্জন হয়ে থাকে, ভালো কোনো কিছু অর্জন হয়ে থাকে, এটি বাংলাদেশের অর্জন। পরে কণ্ঠ ভোটে দিলে সংসদে সর্বসম্মতিক্রমে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। রোহিঙ্গা প্রত্যাবাসন এবং তিস্তা প্রকল্প সহ বাংলাদেশের নানামুখী উন্নয়নের সহযোগী হতে আগ্রহী চীন। শনিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তিনি আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনার ফিজিবিলিটি স্টাডিজ ত্বরান্বিত করতে একমত দুদেশ। এ সময় পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, বাংলাদেশের উন্নয়নের গতি আরও ত্বরান্বিত করতে চীন সার্বিকভাবে সহযোগিতা করবে, সেই প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। এই সফরে বাংলাদেশের সাথে চীন ও মালয়েশিয়ার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে বলেও মন্তব্য করেন তিনি। হুমায়ুন কবির জানান, বিএনপি এবং চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে এক ঐতিহাসিক সমঝোতা সই হয়েছে। এর মাধ্যমে দুই রাজনৈতিক দলের মধ্যে সুসম্পর্ক তৈরি হবে বলেও মনে করছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। তিস্তা নদীর ব্যাপক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প এর উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। চীন সর্বসাধ্য সহায়তা প্রদান করবে বলে জানিয়েছেন এবং আমরা দুপক্ষে একমত হয়েছি যে সম্ভাব্যতা সমীক্ষা সেটা আমরা ত্বরান্বিত করব। They select and choose these leaders on the basis of the potential influence and impact they are having on world affairs. জামালপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে রাজধানীর গুলশান থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মামলা ও দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এ বিষয়ে তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। আজ শনিবার রাতে গুলশানের একটি বাসা থেকে সাবেক এই সংসদ সদস্যকে আটক করা হয়। ডিবি কার্যালয়ে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে জামালপুরের বকশীগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া অন্য কোনো মামলায় তার সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মনোনয়ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়া নূর মোহাম্মদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দুর্নীতির অভিযোগ রয়েছে। এর আগে দুর্নীতির অভিযোগে সাবেক এই সংসদ সদস্য, তার স্ত্রী ও ভাতিজার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। রাজধানীর বাংলা বাজারে তাজিয়া মিছিলে ডুলির রশি ধরা নিয়ে বিরোধের জাকির হোসেন নামের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীকে হত্যা করা হয়েছে। বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তথ্য জানান লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। এই ঘটনায় রাতভর অভিযান চালিয়ে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে চলছে অভিযান। মোহরমের শোকের মিছিল, চারদিকে মাতমের আবহ, কিন্তু সেই তাজিয়া মিছিলই হঠাৎ শুরু হয় উত্তেজনা। ডুলির রশি ধরা নিয়ে কথা কাটাকাটি, তারপর ধাক্কাধাক্কি, আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই পরিস্থিতি রূপ নেয় রক্তাক্ত সংঘর্ষে। সিসিটিভির ফুটেজে দেখা যায়, পিকে রায় রোডে ইস্পাহানি ভবনের নিচে কয়েকজনের মধ্যে বাকবিতণ্ডা। এক পর্যায়ে ধারালো অস্ত্র হাতে কয়েকজন জাকির হোসেনকে লক্ষ্য করে হামলা চালায়। প্রাণে বাঁচতে ছুটে পালানোর চেষ্টা করলেও রক্ষা পাননি তিনি। হামলার পর দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় হামলাকারীরা। পরে আশপাশের লোকজন গুরুতর আহত জাকিরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জাকির ঢাকা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী। ঘটনার পরপরই সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে পুলিশ। গ্রেপ্তার করে 4 জনকে। এই ডুলির রশি ধরাকে কেন্দ্র করে তাদের মধ্যে বাকবিতণ্ডা এবং হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে ভিকটিমকে যখন তারা বাংলা বাজারের এখানে একা পায়, তাকে ধরধর করে ধাওয়া করে এবং সেই ভিকটিম আত্মরক্ষার্থে পিকে রায় রোডের ইস্পাহানি ভবনের নিচতলায় গিয়ে আশ্রয় গ্রহণ করে। সেখানে হামলাকারীরা তার উপর নির্দয়ভাবে হামলা করে এবং ছুরি, চাকু দিয়ে তাকে আঘাত করে। আটককৃতদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত সুইচ গিয়ার চাকু, চাপাতি এবং ঘটনার সময় পরিহিত জামাকাপড় উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, তাজিয়া মিছিলে ডুলির রশি ধরা নিয়ে তাৎক্ষণিক বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারে চলছে অভিযান। আমরা প্রাথমিকভাবে 10 জনের একটা নাম পেয়েছি, তার মধ্যে 4 জন গ্রেফতার হয়েছে এবং বাকিদের ব্যাপারে আমাদের তথ্য রয়েছে।
আশা করি দ্রুততম সময়ে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। প্রাথমিকভাবে এই ঘটনার সাথে তাদের জড়িত থাকার তথ্য স্বীকার করে আমাদের নিকট। সাধারণ নাগরিকরা বলছেন ধর্মীয় শোকের অনুষ্ঠান এমন নৃশংস হত্যাকাণ্ড সামাজিক নৈতিকতা ও আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরও প্রশ্নবিদ্ধ করছে। অপারেশন টিম রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। আশুলিয়ার তুরাগ থেকে সুমন মিয়া নামের এক কিশোরের মরদেহ উদ্ধারের ঘটনায় অপমৃত্যুর মামলা করেছেন তার সৎ ভাই। এজাহারে বলা হয়েছে, পিকনিকে গিয়ে ফেরার সময় ট্রলার থেকে নদের পানিতে পড়ে তলিয়ে যায় সুমন। বৃহস্পতিবার পুলিশ নদী থেকে মরদেহ উদ্ধার করে। তবে সুমনের খালুর দাবি, সুমন 22 জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে গিয়েছিল। আশুলিয়া থানা পুলিশ জানিয়েছে, মিছিল থেকে যে 7 জনকে আটক করা হয়েছিল তারা সবাই কারাগারেই আছেন। আশুলিয়ার তুরাগ নদ থেকে বৃহস্পতিবার রাতে কিশোর মোহাম্মদ সুমন মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানালে সেটি উদ্ধার করা হয়। পরে মরদেহটি সুমনের বলে নিশ্চিত হয় পুলিশ। এই ঘটনায় আশুলিয়া থানায় অপমৃত্যুর মামলা করেন সুমনের সৎ ভাই সালাউদ্দিন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত বৃহস্পতিবার পিকনিক করতে বন্ধুদের সঙ্গে ট্রলারে করে তুরাগ নদে গিয়েছিল সুমন। ট্রলার থেকে নামার সময় নদে পড়ে যায় সুমন। সাঁতার না জানায় তলিয়ে যায় পানিতে। উনি কি কোনোভাবে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল? এটা শিওর কিনা আমি জানি না, সত্যি কিনা এখন হয়তো বা অনেকজন অনেক কথা কইতাছে, এটাই জানি। শিওর কিনা আমি তাও জানি না। আমি থাকি দূরে, আমার ওই মা বাবা থাকে আরেক জায়গায়, আমি সবসময় তো ওই জায়গায় যাই না, এই বিষয়ে আমি জানি না। এ বিষয়ে কথা হয় সুমন মিয়ার খালু জুয়েল বাবুর সঙ্গে। তার দাবি, 22 তারিখ সোমবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে গিয়েছিল সুমন। শুনলাম আওয়ামী লীগের মিছিলে গেছে, যাওয়ার পরে দুপুর 2:30 থেকে 3টার ভিতরে শুনলাম মিছিল সেরে গেছে ট্রলার দিয়ে নাকি আশুলিয়া ঘাটে গেছে। তখন পুলিশে ধাওয়া দেওয়ার পরে ও ফাল দিছে। কিছু লোক আছে যারা ভারী, এরা ফাল দেয় নাই, ওরা অ্যারেস্ট হয়ে গেছে। আর যারা ফাল দিছে অনেকে কে বা কোথা দিয়ে চলে গেছে। তো সুমন আর সাঁতার জানেন তো না, তো নিখোঁজ। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম জানিয়েছেন, ওই দিন মিছিল থেকে 7 জনকে আটক করা হয়। তারা সবাই কারাগারে আছেন। স্থানীয় লোকজনদের মাধ্যমে আমাদের বাড়ির পুলিশ খবর পায় যে একটি লাশ হলো নদীর মধ্যে আছে। আমাদের পুলিশ যে লাশ উদ্ধার করে পরিবারের পক্ষ থেকে বলতে তার ভাই থানায় একটি অপমৃত্যুর এজাহার দায়ের করে, যে তার ভাই হলো আমাদেরকে জানায় যে ওই দিন সে কিছু লোক নৌকা ভ্রমণের জন্য তার ভাইকে নিয়ে আসে। তার ভাই হলো সাঁতার জানতো না, সাঁতার না জানার কারণে হুড়োহুড়িতে হলো নদীতে পড়ে যায়। সুমন স্থানীয় একটি সবজির আড়তে কাজ করতেন। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। গাজীপুরের টঙ্গীতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে টঙ্গীর গাজীপুরা 27 এলাকায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার। অনুষ্ঠানে তিনি বলেন, প্রশাসন ও রাজনৈতিক নেতাকর্মীদের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বজায় রাখতে হবে। জনগণ সচেতন হলে গাজীপুর থেকে 1 মাসের মধ্যে মাদক নির্মূল করা সম্ভব হলেও প্রত্যাশা জানান তিনি। আমাদের সরকার এই মাদক নিয়ন্ত্রণ করার জন্য, মাদককে নির্মূল করার জন্য, জিরো টলারেন্স নিয়ে কাজ করার জন্য প্রশাসন প্লাস রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদেরকে নির্দেশ দিয়েছেন। রাজধানীর লেকগুলোর সৌন্দর্য বর্ধন, বর্জ্য অপসারণ এবং ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগে মাঠে নেমেছে সরকারের একাধিক মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থা। সকালে হাতিরঝিল পরিদর্শনে গিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, রাজধানীর রেস্টুরেন্ট এবং ভবনের বেসমেন্ট সহ বিভিন্ন জায়গায় 50% বেশি ডেঙ্গুর লার্ভা পাওয়া গেছে। ডেঙ্গু প্রতিরোধে শুধু জরিমানা নয়, জনগণের সচেতনতার উপর জোর দেন তিনি। এ সময় গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জুর জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকাকে ক্লিন, গ্রিন ও সেফ সিটি হিসেবে গড়ে তুলতে কাজ চলছে। গত 1.5 দশকে রাজধানীর লেকগুলোতে আশানুরূপ উন্নয়ন হয়নি উল্লেখ করে রাজুক চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজুল ইসলাম জানান, লেকগুলোর আধুনিকায়নে নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে। উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন, রাজুক, গণপূর্ত বিভাগ
আমরা সমন্বিতভাবে ওয়াসা আমরা কিন্তু কাজ করছি। সকলকে মনে করতে হবে এটা আমার লেক, আমার পার্ক এবং আমার শহর, তাহলে ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে আমাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেভাবে আমরা আগাতে পারবো। 15-17 বছর ধরে কোনো কাজ হয়নি, এগুলো যে আগাছা জন্মাইছিল এগুলো শত টন আমরা এখান থেকে সরাইছি। রেগুলার 10টা করে ট্রাক এগুলো সরাই কুল পাচ্ছে না। জোরালো ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় প্রাণহানি ছাড়িয়েছে 1430 জনে, এখনও নিখোঁজ 60,000-এর বেশি। এরই মধ্যে নতুন সংকট লুটপাট। দুর্যোগের সুযোগ নিয়ে দোকানপাট, শপিং মলে লুটতরাজ চালাচ্ছে দুর্বৃত্তরা। পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী মোতায়েন করতে যাচ্ছে দেশটির সরকার। উদ্ধার কাজে এখনও হিমশিম অবস্থা। যোগ দিয়েছে বিভিন্ন দেশের 30টিরও বেশি দল। সহায়তার হাত বাড়িয়েছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, তুরস্ক, সুইজারল্যান্ড সহ কয়েকটি দেশ। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা 6টার দিকে মাত্র 39 সেকেন্ডের ব্যবধানে দুবার ভূমিকম্পে কেঁপে ওঠে ভেনেজুয়েলা, যার প্রথমটি 7.2 এবং পরেরটি ছিল 7.5 মাত্রার। এখন পর্যন্ত 30টি আফটার শক অনুভূত হয়েছে, যা আগামী সপ্তাহ অবধি চলতে পারে। ভয় আর আতঙ্কে খোলা আকাশের নিচে অবস্থান করছে হাজার হাজার মানুষ। দর্শক, এই ছিল যমুনা নিউজ। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।